নমস্কার। আমরা যখন এই মুহূর্তে জবাব চাই বাংলা করছি, এখন একটা ঐতিহাসিক ঘটনা করছে। 40 কিলোমিটার রাস্তা, সেই 40 কিলোমিটার রাস্তা মশাল মিছিল। ছোটবেলায় আমরা দেখেছিলাম অলিম্পিকের মশাল, এক হাত থেকে আরেক হাত বদল হয় এবং একজন সেই মশালটিকে আরেকজনের হাতে দিয়ে দেন, এভাবেই চলতে থাকে। এবং আজ অভয়া মেয়েটি, আমার খারাপ লাগছে, অভয়া মেয়েটি বেঁচে থাকলে হয়তো এই ঐতিহাসিক দৃশ্য দেখতে পারত। অভয়ার জন্য যে দৃশ্যের নির্মাণ হচ্ছে আজ আমার কলকাতা শহরে, 40 কিলোমিটার রাস্তা, বাঘাযতীন অর্থাৎ হাইল্যান্ড পার্ক, একেবারে দক্ষিণ প্রান্তে গড়িয়ার কাছাকাছি যে বাঘাযতীন হাইল্যান্ড পার্ক এলাকা রয়েছে ইএম বাইপাসের, সেখান থেকে শুরু হয়েছে এই মিছিল। শেষ হবে আরজি কর মেডিকেল কলেজ অবধি। মাঝে প্রত্যেকটি মেডিকেল কলেজের সামনে দিয়ে এই মশাল যাবে এবং সেই ছবি আমরা আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে, সেই ঐতিহাসিক ছবি। মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কিয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কিয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। এই ছবি না দেখলে বিশ্বাস করা যায় না। এই মুহূর্তে যে ছবি আমাদের এই মুহূর্তে লাইভ আসছে, সেই ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এই ঐতিহাসিক মশাল, এই মশাল নির্বাপিত হবে না, এই মশাল লাগাতার জ্বলতে থাকবে অভয়ার জন্য। এ লড়াই চলবে। এই মুহূর্তে অনুপম রয়েছে। অনুপম, তুমি বলো এই মুহূর্তে মশাল নিয়ে ঠিক কোন জায়গাতে তোমরা রয়েছো এবং গোটা বাংলার মানুষ এই মুহূর্তে দেখছে। অনুপম। একদমই তাই। দেখো, তোমায় দেখাবো যে ছবি, এই ছবি হচ্ছে চিংড়িহাটা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবে মিছিল। এই মিছিল দক্ষিণ কলকাতা থেকে শুরু হয়েছে, দক্ষিণ কলকাতা হয়ে পূর্ব কলকাতা এবং একেবারে উত্তর কলকাতা ছুঁয়ে ফেলবে এই মিছিল। প্রায় 40 থেকে 45 কিলোমিটার রাস্তা। এই রাস্তায় একদিকে মশাল মিছিল, অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি কয়েকটা কানেক্টিং পয়েন্ট, যেখান থেকে বিভিন্ন হাসপাতালের চিকিৎসকরা কিন্তু এই মিছিলে যোগদান করছেন। দেবব্রত বোসকে বাদিকে ছবি দেখাতে বলবো। তুমি দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে সেই মশাল মিছিল যেটা শুরু হয়েছে দক্ষিণ কলকাতা থেকে, সেই মিছিল কিন্তু ধীরে ধীরে পূর্ব কলকাতা ছবে, অর্থাৎ পূর্ব কলকাতা হয়ে উত্তর কলকাতার একেবারে শ্যামবাজার। এই মিছিলে যারা হাঁটছেন তুমি দেখতে পাচ্ছ। আমি ছোট করে প্রতিক্রিয়া নিয়ে নেব। কি বলবেন, আজকে আপনাদেরকে রাস্তায় নামতে হচ্ছে? দেখতে পাচ্ছ এই ছবি, দেবব্রত বোস এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছে, মশাল হাতে। এই মুহূর্তে সাধারণ মানুষ, সাধারণ জনগণ, কলকাতার সাধারণ মানুষ, সেই মানুষ আজকে রাস্তায় নেমেছে, প্রতিবাদ করছেন, বিক্ষোভ দেখাচ্ছেন। দাবি খুব স্পষ্ট, দাবি একটাই যে নির্যাতিতার বিচার চাই এবং সেই বিচার দৃষ্টান্তমূলক বিচার হবে, যা নজির থাকবে গোটা দেশে। স্বাভাবিকভাবে এই ঘটনাকে কেন্দ্র করে পশ্চিমবাংলায় নিঃসন্দেহে বড় আন্দোলন, মানে অনেকেই বলছেন এটাকে গণ আন্দোলনের নাম দিচ্ছেন। এই আন্দোলন অনেকেই দেখেনি এর আগে পশ্চিমবাংলার রাজপথে। এবং বিশেষ করে অনুভব, আমিও এই আন্দোলন দেখিনি। এটা অলিম্পিক, এই মুহূর্তে অলিম্পিক চলছে না, এই মুহূর্তে কোনো ঐতিহাসিক আন্তর্জাতিক কোনো ফেস্টিভ্যাল বা আন্তর্জাতিক কোনো ইভেন্ট চলছে না, কিন্তু এই মশাল নিয়ে বেনজির ঘটনা। হাইল্যান্ড পার্ক থেকে চিংড়িহাটা ইতিমধ্যে প্রায় 17 কিলোমিটার রাস্তা এরা পায়ে হেঁটে ফেলেছে। একজনের থেকে আরেকজনকে মশাল দিতে দিতে তারা আরজি কর হাসপাতালে পৌঁছাবে। কাতারে কাতারে মানুষ, এই মুহূর্তে হাজারে হাজারে মানুষ, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, সেই সমস্ত মানুষ এই মুহূর্তে এই মশাল মিছিলে অংশগ্রহণ করেছেন। পাশাপাশি এর আরেকটা দৃশ্য আমি দেখানোর জন্য পিসিআরকে বলবো। একদিকে এই ছবি এবং অন্যদিকে সিবিআই অফিসে জুনিয়র ডাক্তাররা তারা আজ প্রশ্ন নিয়ে গেছিলেন যে কতদিন আর কবে বিচার হবে, এবং সিবিআই তারা সময় নিক, কিন্তু আসলে কেসের আপডেট কি সেইটা জানতে, বাংলার মানুষকে জানাতে জুনিয়র ডাক্তাররা গেছিলেন। এবং তার মধ্যে থেকে একাধিক জুনিয়র ডাক্তার বক্তব্য রাখছিলেন। ডাক্তার রুমেলিকা কি বলছেন একবার শুনবো। 42 দিন ধরে আমরা রাস্তায় বসে আছি, 42 দিন ধরে সর্বসাধারণ রাস্তায় বসে আছে, 42 দিন ধরে আমরা টুকরো টুকরো করে ছিনিয়ে এনেছি আমাদের অভয়ার ন্যায় বিচারের দাবি, এক একটা ছোট্ট ছোট্ট দাবিকে। আমরা প্রমাণ করেছি লবণ পাট হিসেবে বিলীন করে ব্যর্থ। আমরা প্রমাণ করেছি কিভাবে কিডন্যাপকারীরা ধাবা চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। আমরা প্রমাণ করেছি আমার বোনটাকে তিলে তিলে চক্রান্ত করে কিভাবে খুন করে দেওয়া হয়েছিল। তার প্রতিশোধ, তার বিচার না নিয়ে আমরা কেউ এখান
থেকে এক পা সরবো না। আমরা প্রমাণ করেছি আমরা সমাজ সর্বসাধারণের জন্য রাস্তায় আছি। কালকে থেকে আজকে থেকে আমাদের শুরু হয়ে গেছে বন্যা কবলিত মানুষগুলির পাশে দাঁড়ানোর প্রচেষ্টা। আমরা তাল সামগ্রী নিয়ে পৌঁছে গেছি। যারা কুৎসা করছিল যে এরা ছুটিকাদারি কর্মবিরতি করেছে, আমরা তাদেরকে দেখিয়ে দিয়েছি পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে অভয় ক্লিনিক করে। কালকে থেকে বন্যা কবলিত মানুষগুলির পাশে গিয়ে দাঁড়িয়ে আমরা দেখে নেব যে না, যারা আমাদের পাশে এতদিন ছিলেন, যে সমাজ আজকে গোটা অভয়ের ন্যায় বিচারের জন্য আমাদের পাশে দাঁড়িয়েছেন, যে সমাজ গত 42 দিন ধরে গলা কাটিয়েছেন, আমরাও একইভাবে সেই সমাজের কাছে দায়বদ্ধ। আমরা একইভাবে সেই সমাজের কাছে প্রতিজ্ঞাবদ্ধ, সেই প্রতিশ্রুতি নিয়ে আমরা বলছি অভয়ের ন্যায় বিচার না দেখে আমরা ছাড়বো না। ফতোয়া জারি করে, নির্দেশিকা জারি করে আন্দোলন থামানো যায়নি, যাবে না। সেটা তুমি 144 ধারা জারি করতে পারো, সেটা তুমি সরকারি দপ্তরের নির্দেশিকা জানাতে পারো। মেয়েরা ঘরে ফিরবেন না, মেয়েরা রাতে কাজ করবেন, সবাই রাতে কাজ করবেন, সবাই সুরক্ষিত হবে, এই সমাজে টিকে থাকবে। তৃণমূল কংগ্রেস বা শাসক দলের অনেকে ভাবছে যে 42 দিন হয়ে গেছে বাবা, এবার বাংলা উৎসবে ফিরেছে। 42 দিন হয়ে গেছে, এবার এই সমস্ত কিছু নিয়ে আলোচনা হবে না। জুনিয়র ডাক্তাররা কাল থেকে কাজে ফিরছে, সাংবাদিকেরা বোধহয় অন্য কোনো খবরে ফিরবে, সাধারণ মানুষ হয়তো শপিং করতে যাবে। 42 দিন তো হয়ে গেছে, দ্রোহকাল বোধহয় শেষ হয়ে গেছে। আদপে কি শেষ হয়েছে? তার জবাব বাংলার মানুষ চাইছে না, বাংলার মানুষ দিচ্ছে। আদপে দ্রোহকাল শেষ হয়নি, আদপে বিচার এখনো আসেনি, এবং সে কারণে অনেকে একটা ভুল ভাবছে, শাসক হয়তো ভুল ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছে। এই দ্রোহ শেষ না, এই মশাল জ্বলতে থাকবে, এই মশাল নির্বাপিত হবে না। এই মশাল ততদিন অবধি থাকবে যতদিন না ধিকি ধিকি আগুন দাবানলে পরিণত হচ্ছে না। এবং আমি আজ সত্যি কথা বলছি, এই 42 দিনে আমি বারবার এই একটাই প্রশ্ন করেছি। জুনিয়র ডাক্তাররা, জুনিয়র ডাক্তারদের এই আন্দোলন, সেই আন্দোলন আংশিক সফল। এখনো পথ চলা, এখনো লড়াই করা বাকি রয়েছে। কিন্তু তার পাশাপাশি আসলে বিষয়টা কি ছিল? হাসপাতাল, অর্থাৎ যেখানে মানুষজন সবচেয়ে নিরাপদ মনে করেন, সেই হাসপাতালের মধ্যে একজন অন ডিউটি, নাইট ডিউটি করতে করতে 36 ঘন্টা ডিউটি করা একজন পিজিটি বা ডাক্তারবাবু, ম্যাডাম, তিনি রেপ হলেন, মার্ডার হলেন হাসপাতালের মধ্যে। পুলিশ ধামাচাপা দেওয়ার চেষ্টা করলো, প্রমাণ লোপাট হলো। এটা আজ আরজিকর মেডিকেল কলেজে হয়েছে, কাল তো এটা সিএনএমসিতে হতে পারে, পরশু এটা বর্ধমান মেডিকেল কলেজে হতে পারে, তারপরের দিন এটা নবান্নতে হতে পারে, তারপরের দিন ভবানী ভবনে হতে পারে, তারপরের দিন হয়তো কোনো বিএলআরও অফিসে হতে পারে। মহিলা কর্মী সে ডিউটি করতে করতে ধর্ষিতা হচ্ছে, খুন হয়ে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় তার মা বাবাকে কি জবাব দেবেন? মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার প্রতিটি মা বাবাকে কিছু বেসিক প্রশ্নের উত্তর কি দিতে পারবেন? আজ তার জবাব চাই আমি। এই প্রশ্নের উত্তরগুলো শাসক দলের যারা গলা ফাটাচ্ছে, যারা এখনো ডিফেন্ড করার চেষ্টা করছে, যারা আসলে হয়তো ধর্ষকদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে বা এই সন্দীপের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে, তারা এই প্রশ্নের উত্তরগুলো দিতে পারবে? যে কোনো মা বাবা এই প্রশ্নগুলো যদি আপনাদের চোখে চোখ রেখে করে, এই প্রশ্নের উত্তর তৃণমূল কংগ্রেসের মুখপাত্রদের কাছে আছে। একবার দেখে নেব মা বাবাদের এই প্রশ্ন, প্রত্যেকটি মা বাবার প্রশ্ন, জবাব চান মা বাবা, প্রত্যেকটি মা বাবা যারা নিজের সন্তানকে ডাক্তার বানাচ্ছে, ইঞ্জিনিয়ার বানাচ্ছে, পশ্চিমবঙ্গের কোনো হাসপাতালে পিজিটি হিসেবে দেখছে, তাদের প্রত্যেকের প্রশ্ন। ময়না তদন্তের আগেই আত্মহত্যা বলা হলো কেন? এখনো তার উত্তর কি মমতা বন্দ্যোপাধ্যায় বা যারা এই আন্দোলনের সঙ্গে নিজেদেরকে যুক্ত করতে পারছেন না, আলাদা করার চেষ্টা করছেন, তাদের কাছে আছে? দ্বিতীয় প্রশ্ন, ময়না তদন্ত করতে এত দেরি কেন? আজ উত্তর পাইনি, কিন্তু আমরা এই উত্তরগুলো চাই, এবং সিবিআই দিক, সিআইডি দিক, এফবিআই দিক, মমতা ব্যানার্জি দিক, নরেন্দ্র মোদী দিক, এই উত্তরগুলো দিতে হবে। তৃতীয় প্রশ্ন, মেয়ের দেহ দেখতে দেওয়া হচ্ছিল না কেন? এটা কতটা ইনসেনসিটিভ। একবার শেষবার হাতটি ছুঁয়ে দেখার জন্য, মাথায় হাত বোলানোর জন্য 3 ঘন্টা অপেক্ষা করতে হয়েছিল অভয়ার মা বাবাকে। এরপরে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু কেন? বিনীত গোয়েল অত বড় অফিসার নাকি, বিরাট বড় অফিসার, আইপিএস অফিসার, সবকিছু বোঝেন, সবকিছু পুলিশিং এর দায়িত্ব নিয়ে ফেলেছেন, নিজে দেখলেন ডেড বডি দেখে বুঝতে পারলেন না যে এটা
বিয়ন্ড ইউডি কেস, না অন্য কিছু ঘটনা ছিল যেটা লোকাতে চেয়েছিলেন বিনীত গোয়েল? এর পরের প্রশ্ন, এফআইআর করতে সন্ধ্যে 6টা বাজলো কেন? এটা পরবর্তীকালে জানা যায় এটা এফআইআরও নয়, তখন জিডি জেনারেল ডায়েরি লেখা হয়। এফআইআরটি হয় সুপ্রিম কোর্ট থেকে জানা যায় 11টা 45-এ। ভাবুন কতটা অপদার্থ হলে এই ঘটনা ঘটতে পারে। এরপরে শ্মশানের খরচ কে দিয়েছিল আজও অভয়ার মা বাবা জানতে পারেনি। অভয়ার বাবা আমাদেরকে বলেছে যে একবার আমরা শেষবার চেয়েছিলাম অভয়ার শেষকৃত্যটা অন্তত নিজেরা করতে, নিজের খরচায় করতে। মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রশ্নের উত্তরগুলো বাবা মার, বাংলার প্রত্যেকটি বাবা মা যাদের সন্তানকে এই মুহূর্তে ডাক্তার হিসেবে তারা দেখতে চান, তাদের কাছে এই প্রশ্নের উত্তরগুলো আছে। এবং এর পাশাপাশি সিবিআইকেও কিছু কিছু প্রশ্নের উত্তর দিতে হবে, কারণ সিবিআইও অ্যাকাউন্টেবল। সিপি বিনীত গোয়েলকে কেন জিজ্ঞাসাবাদ করা হয়নি? এখনো সিপি বিনীত গোয়েল যাকে সরিয়ে দেওয়া হয়েছে তাকে জিজ্ঞাসাবাদ কেন করছেন না? সিপি বিনীত গোয়েল তো নিজে ছিলেন, এই অভিজিৎ মণ্ডল তো সবটা করেননি। একজন ওসি কি পুরোটা করেছেন নাকি? কলকাতা পুলিশের মাথাকে কেন জিজ্ঞাসাবাদ করেননি? এরপরে দ্বিতীয় প্রশ্ন, দেওয়াল ভাঙাভাঙি যার নির্দেশে তাকে কেন জিজ্ঞাসাবাদ করা হয়নি? দেওয়াল ভাঙাভাঙি কার নির্দেশে হয়েছে? সন্দীপ ঘোষ, না স্বাস্থ্য সচিব, না ডিএমই, না ডিএইচএ? সন্দীপ ঘোষকে আপনারা জিজ্ঞাসাবাদ করে গ্রেপ্তার করে বসিয়ে রেখে দিয়েছেন। এর মাথার ওপরে কে? সন্দীপ ঘোষও তো একা জিনিসগুলো করেনি, মাথার ওপরে কে? মাথা ধরুন। 3 নম্বর প্রশ্ন, আরজি করে হামলা ভাঙচুরের ঘটনা এড়িয়ে যাচ্ছে কেন সিবিআই? এটাকে কেন কেসের মধ্যে ইনক্লুড করা হবে না? প্রথমে আমরা বারবার বলেছিলাম যে এই খুনের সাথে দুর্নীতি অঙ্গাঙ্গিকভাবে যুক্ত। এবার আমরা বাংলার মানুষ এটাও মনে করছি খুন, ধর্ষণ, দুর্নীতি এবং আরজি করের যে ভাঙচুরটা 14 তারিখ সেটা অঙ্গাঙ্গিকভাবে যুক্ত। এটাও তো হতে পারে গোটা ইমার্জেন্সিটা ভাঙচুর করা হয়েছে এভিডেন্স ট্যাম্পারিং করতে। এর পাশাপাশি অভয়ার দেহে আঘাত একাধিক ব্যক্তির কাজ, ভাবছে না সিবিআই? না, আসলে এভিডেন্স এই মুহূর্তে এমন একটা জায়গায় ভয়ঙ্কর খারাপ অবস্থায় সিবিআই এই কেসটি নেয়। ডাক্তারবাবুদের ভাষায় অত্যন্ত খারাপ পেশেন্টকে রেফার করে দেওয়া হয় এবং শেষ অবস্থায় যে হাসপাতালে পরের ডাক্তারবাবু ছিলেন, এক্ষেত্রে সিবিআই এই কেসটি নেয়। তারপরেও কি কোনো অপশন নেই? এই 4টে প্রশ্ন আমি বাংলার মানুষের সামনে রাখছি এবং তার পাশাপাশি এই মুহূর্তে যারা অতিথিরা রয়েছেন তাদের সাথে আলাপ করিয়ে দিচ্ছি, কারণ তাদের মধ্যে থেকে আজ যারা রয়েছেন তারা 3টি পেশার সাথে যুক্ত, একদম প্রতিবাদের মুখ হিসেবে আমাদের সঙ্গে যারা প্রতিদিন আসছেন তার মধ্যে থেকে অন্যতম আশফাকুল্লাহ নাইয়া এই মুহূর্তে রয়েছেন। ডাক্তার আশফাকুল্লাহ নাইয়া এই মুহূর্তে জুনিয়র ডাক্তারদের প্রতিবাদী মুখ হিসেবে প্রতিদিন আপনারা টেলিভিশনে দেখেন। আজ রিপাবলিক বাংলায় আশফাকুল্লাহ রয়েছে। আশফাকুল্লাহ, তোমাকে স্যালিউট। তোমাদের প্রত্যেককে এই মুহূর্তে আমরা বাংলার মানুষের পক্ষ থেকে হ্যাটস অফ জানাচ্ছি। চোখে চোখ রেখে লড়াই বোধহয় এটাকেই বলে আশফাকুল্লাহ। এর পাশাপাশি এই মুহূর্তে রয়েছেন ঝন্টু বড়াইক অধ্যাপক এবং প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী রয়েছেন। আমি আশফাকুল্লাহর কাছে যাব। আমি রুমেলিকাকে শুনছিলাম, তোমাদের এই দ্রোহ কাল এটা অনেকে ভাবছেন শেষ হয়ে গেছে। সত্যিই কি শেষ হয়ে গেছে? সত্যিই কি এবার প্রশাসন 5 পা দেখে আবার উৎসবে ফিরবে, এই আরজি করের ঘটনাকে পেছনের সারিতে নিয়ে যাবে? সত্যিই কি সব কিছু শেষ হয়ে গেল আশফাকুল্লাহ? না, প্রথমে বলি একদমই সেরকম নয়। কারণ আমাদের যে আন্দোলন যে জায়গা থেকে শুরু হয়েছিল, মহিউদ্দা একটা কথা মনে রাখবে, বিশ্বের সমস্ত সেরা এবং সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে জঘন্য যে জিনিসগুলো সেগুলো দেখা বা স্পর্শ করা যায় না, এগুলো হৃদয় দিয়ে অনুভব করতে হয়। আমরা আমাদের বোনের ওরকম একটা নিকৃষ্টতম ঘটনা তার সঙ্গে ঘটিয়ে রেপ এবং মার্ডার হওয়াতে আমরা হৃদয় দিয়ে তাদের ব্যথাটা অনুভব করেছি। সেখান থেকে আমাদের হৃদয়ে যে পেন, যে আঘাত, যে যন্ত্রণা আমরা পেয়েছি, সেই জায়গা থেকে আমরা ব্যর্থ কণ্ঠে বলতে পারি যে আন্দোলন কোনোভাবেই শেষ হয়ে যাচ্ছে না। আন্দোলন আমাদের হসপিটাল থেকে, সুপ্রিম কোর্ট থেকে এবং রাজ্য প্রশাসনের যে জায়গাগুলো এখনও ঘাটতি আছে এবং সিবিআই যেটা সেন্ট্রাল এজেন্সি, তাদেরও যে ঢিলেঢালা যে এটা স্লো গতিপ্রকৃতির বিরুদ্ধে আমাদের এই আন্দোলন চলবে। আর উৎসবে যেটা কথা বলছেন, উৎসবটা দেখুন একটা আনন্দের জায়গা যেখানে মানুষ স্বতঃস্ফূর্তভাবে আনন্দিত হয়। আমার মনে হয় এই মুহূর্তে অন্তত যাদের শুভ বুদ্ধিসম্পন্ন মানুষ যারা আছেন তারা এই মুহূর্তে উৎসবের মুডে নেই বলে আমরা মনে করি। আমরা আমাদের ওই যে বোনের যতক্ষণ না বিচার হবে এবং তার সঙ্গে
আমাদের বোনের সঙ্গে যে ঘটনা ঘটেছে ওরকম ঘটনা অন্তত কলকাতাবাসী, অন্তত পশ্চিমবঙ্গবাসী, ভারতবাসী এরকম আর না দুবার দেখতে পারে। সেই জন্য যা যা প্রিভেন্টিভ মেজার গভর্নমেন্টের তরফ থেকে, ভারত সরকারের পক্ষ থেকে এবং সুপ্রিম কোর্টের পক্ষ থেকে যা যা অনেকে বলছেন যে তোমরা একটা মধ্যবর্তী একটা স্টান্স নিয়ে ফেলেছো, অনেকে আশাহত হচ্ছেন যে তোমরা এত তাড়াতাড়ি মানে সরে গেলে কেন, ছিন্ন ভিন্ন হয়ে গেলে কেন? না, সরে যাওয়ার জায়গাটা নয়, অ্যাকচুয়াল অবস্থান মঞ্চ যেটা আমরা স্বাস্থ্য ভবনে এসেছিলাম, অবস্থান মঞ্চটা আমরা সরিয়েছি, কিন্তু আন্দোলনের যে জায়গাটা সেটা আমাদের প্রতিবাদীর ভাষা, সেটা আমাদের মুখে মুখে মনে মনে রক্তে রক্তে আছে। আন্দোলন চলবে, তার সঙ্গে যেহেতু আমরা একজন ডাক্তারি সমাজের মধ্যে বসবাস করি, আমাদের রোগী পরিষেবার কথা একটু ভাবতে হয়। আর তার সঙ্গে ময়ূকদা, এই যে বন্যা, যে মানুষ কাতরাচ্ছে, আপনারা টেলিভিশনে দেখাচ্ছেন মানুষ কত কষ্টে আছে, এই ব্যাপারগুলো আমাদের ব্যথিত করে। সেই জায়গা থেকে আমাদের সামাজিক কিছু দায়বদ্ধতা থাকে, সেই দায়বদ্ধতার জায়গা থেকে যেমন আমরা আমার বোনের বিচারের জন্য তীব্র থেকে তীব্রতম আন্দোলন করেছি, তেমন কোনো একটা জায়গায় এসে আমাদের মনে হয়েছে যে বোনের বিচারের একটা পথ আমাদের সুপ্রিম কোর্টে খোলা আছে, আমাদের কলেজে কলেজে খোলা আছে, কলেজে কলেজে অবস্থান মঞ্চ এখনও চলছে। তার সঙ্গে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য বন্যার ত্রাণে আমাদের অভয়া ক্লিনিক এবং বন্যার অভয়া রিলিফ ক্যাম্প করা আমাদের খুব জরুরি এই মুহূর্তে। অবস্থান মঞ্চের চেয়েও আমাদের ওটা মানে স্বাস্থ্য ভবনে অবস্থান মঞ্চের চেয়ে ওটা বেশি জরুরি। এই জন্য আমরা আমাদের যে শুভবুদ্ধির জায়গা থেকে বিচার করে এই স্টেপটা নিতে বাধ্য হই। একদম একদম। আশফাকুল্লাহ, আরেকটা বড় ব্রেকিং এই মুহূর্তে যেটা আমরা লাগাতার বলে যাচ্ছি, এটাই হয়তো এই এভিডেন্স ক্লিনচার যাকে বলে, এটাই হয়তো খেলাটাকে ঘুরিয়ে দিতে পারে। কারণ এই মুহূর্তে আমরা যে খবর আপনাদেরকে দিচ্ছি, অত্যন্ত বড় মোড় ঘোরানো, এই গোটা ঘটনার মোড় ঘুরিয়ে দিতে পারে যদি সন্দীপ ঘোষের নার্কো টেস্টের অনুমতি মেলে। না, সন্দীপ ঘোষের নার্কো টেস্টের জন্য আবেদন করতে পারে সিবিআই। গুজরাটে নিয়ে গিয়ে সন্দীপের পরীক্ষা করানোর কথা চিন্তাভাবনা করা হচ্ছে। নার্কো পরীক্ষা করাতে চাইছে সিবিআই এবং একাধিক অসঙ্গতি রয়েছে এবং সে কারণে গুজরাটে গিয়ে সন্দীপের পরীক্ষা করানোর কথা ভাবছে। নার্কো অ্যানালিসিস টেস্ট, পলিগ্রাফ টেস্ট, একেবারে নার্কো অ্যানালিসিস টেস্ট, সেই নার্কো অ্যানালিসিস টেস্ট করানোর কথা ভাবছে সিবিআই। দীপাঞ্জন চক্রবর্তী এই মুহূর্তে রয়েছেন। দীপাঞ্জন চক্রবর্তী, আপনার প্রথম প্রতিক্রিয়া, এই নার্কো অ্যানালিসিস টেস্টে কাজের কাজ কিছু হবে? সন্দীপ ঘোষ আসলে নিজের এই সাহেব যারা রয়েছে তাদের নাম ধাম ঠিকানা চিকুজি কুষ্টি সমস্ত কিছু কি অবশেষে বলে দেবেন? দেখো ময়ূক, সাধারণ দর্শকদের জন্য বলি যে পলিগ্রাফ টেস্ট একটা ব্যাপার, কিন্তু নার্কো অ্যানালিসিস পলিগ্রাফের পরবর্তী ধাপ। পলিগ্রাফ টেস্টে কিন্তু যে কোনো মানুষ, সে যার পলিগ্রাফ টেস্ট করা হচ্ছে, সে কিন্তু তার শরীর, নার্ভ, মনন, চিন্তা সবকিছুর উপর কন্ট্রোল রাখছে, রেখে সে মিথ্যা কথা বলতে পারে, যেটা ধরা পড়ে বৈজ্ঞানিকভাবে বিভিন্ন যন্ত্রের মাধ্যমে, তার পালস রেট, তার হার্টবিট, তার সোয়েটিং হচ্ছে কিনা, এই সমস্ত ব্যাপার। কিন্তু নার্কো অ্যানালিসিসের যেটা ব্যাপার, সেখানে একটা ইনজেক্ট করা হয়, একটা বিশেষ ওষুধ ইনজেক্ট করা হয়। সেটাতে যে মানুষ যাকে করা হচ্ছে সে তার নার্ভের ওপর সাময়িকভাবে কন্ট্রোল হারায়, একটা মোটামুটি হিপনোটিক স্টেজে চলে যায়। তখন সে চিন্তা ভাবনা করে মিথ্যা কথা বলতে পারে না। তখন সে যা বলবে একটা অর্ধচেতন মনে, সেটা কিন্তু 100% সে সত্যি কথা বলবে, 100%। কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে, হিউম্যান রাইটস এর অনুযায়ী এবং সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট অনুযায়ী নার্কো অ্যানালিসিসে যদি কোনো অভিযুক্ত বা অপরাধী বা সাক্ষী সে যদি রাজি না হয়, তার ইচ্ছার বিরুদ্ধে নার্কো অ্যানালিসিস করা যায় না। এটা একটা বড় সমস্যা। কোন কোন কেসে হয়েছে, কোন কোন কেসে এই নার্কো টেস্ট হয়েছে, এই সমস্ত কিছু নিয়ে যথেষ্ট কৌতূহল রয়েছে। আমাকে সোশ্যাল মিডিয়াতে যারা এই মুহূর্তে দেখছেন, বাইরে থেকেও যারা দেখছেন, তারা অনেকে বলছেন যে এই বিষয়ে এবার একটু আমি পিসিআরকে বলবো বাকি সমস্ত কিছু আপাতত স্থগিত রেখে নার্কো অ্যানালিসিস টেস্ট নিয়ে যা যা আছে আমাদের কাছে এই মুহূর্তে ফাইল, সেই ফাইলগুলো বের করতে। এবং আমি একবার দেখার চেষ্টা করব যদি পিসিআর এর কাছে থাকে এই মুহূর্তে নার্কো অ্যানালিসিস টেস্ট, এটা কি, কিভাবে নার্কো অ্যানালিসিস টেস্ট হয়। অভিযুক্তকে প্রথমে ইনজেকশন দেওয়া হয়, ইনজেকশনের মাধ্যমে এটা, তার আগে বলে নিতে চাই যাকেও ইনজেকশন দেওয়া হচ্ছে তার কিন্তু সম্মতি লাগে। অর্থাৎ সন্দীপ ঘোষের নার্কো অ্যানালিসিস টেস্ট করতে হলে সন্দীপ ঘোষেরও কনসেন্ট লাগবে। ইনজেকশন দিয়ে মনকে অবচেতন করা হয়, যেটা বলা হচ্ছিল এই মুহূর্তে
একটা হিপনোসিসের জায়গাতে নিয়ে আসা হয় সাবকনশিয়াস সেমিকনশিয়াস স্টেটে, অবচেতনে মস্তিষ্কে সঠিক তথ্য জানতেই নার্কো অ্যানালিসিস টেস্ট হয় এবং একাধিক প্রশ্ন, রেগুলার প্রশ্ন, ইউজুয়াল প্রশ্ন এবং মেথডিক্যাল প্রশ্ন, 3 ধরনের প্রশ্ন বাধা ছাড়া স্বীকারোক্তি অভিযুক্তের। আপনারা যারা দেখেছেন কাসব, আজমল কাসবের নার্কো অ্যানালিসিস টেস্টের সেই ভিডিও ভাইরাল হয়েছিল, সেই ভিডিও আমরা চেষ্টা করব দেখানোর আপনাদেরকে। সেই ভিডিও ইউটিউবের মাধ্যমে গোটা বাংলা এবং দেশ দেখতে পেয়েছিল, বাধা ছাড়া স্বীকারোক্তি অভিযুক্তের। এর পাশাপাশি এই নার্কো অ্যানালিসিস টেস্ট, এই সন্দীপ ঘোষের ক্ষেত্রে যদি এই নার্কো অ্যানালিসিস টেস্ট হয়, তাহলে আগে ভাগে কি কি প্রিকশনস নিতে হতে পারে সেগুলো আমরা আপনাদেরকে দেখাবো। কিন্তু সন্দীপ ঘোষের যদি এই নার্কো অ্যানালিসিস টেস্ট হয়, অনেক কিছু বেরিয়ে আসতে পারে। কিন্তু নার্কো অ্যানালিসিস টেস্ট, যেটা দীপাঞ্জন চক্রবর্তীও বলছিলেন, সন্দীপ ঘোষের আগে ভারতবর্ষে ফেমাস ইনফেমাস একাধিক নার্কো অ্যানালিসিস টেস্টের ঘটনা ঘটেছে। কোন কোন মামলাতে নার্কো অ্যানালিসিস টেস্ট ভয়ঙ্করভাবে কাজে লেগেছে, কাদের হয়েছে নার্কো টেস্ট ভারতবর্ষে। আব্দুল করিম তেলগি, আপনারা জানেন যে স্ট্যাম্প পেপার স্ক্যাম, যেটা ঐতিহাসিক যে স্ক্যাম, সেই তেলগির নার্কো অ্যানালিসিস টেস্ট করানো হয়েছিল। এর পাশাপাশি আজমল কাসাব, সেই বিখ্যাত ভিডিও, আমরা পিসিআরকে বলবো সেই ভিডিও আরেকবার দেখানোর জন্য, আজমল কাসাবের নার্কো অ্যানালিসিস টেস্ট হয়েছিল। এর পাশাপাশি নার্কো অ্যানালিসিস টেস্ট হয়েছিল আবু সালেমের, দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ আবু সালেম। এরা প্রত্যেকে মিথ্যা কথা বলে একটা স্টেজ অবধি আটকানোর চেষ্টা করতো নিজেকে, কিন্তু পারেনি। মনিন্দর সিং পন্ধের ঐতিহাসিক সেই কেস, যেখানে নরহত্যা, নরখাদক বলে এই পন্ধের অর্থাৎ নিঠারি গণহত্যা সেক্ষেত্রে হয়েছিল। তার সঙ্গে যে ছিল সুরিন্দর কোহলিরও নার্কো অ্যানালিসিস টেস্টের জন্য গোটা দেশ সেই সময় ভয়ঙ্করভাবে উদ্বেলিত হয়েছিল। আরুষি কাণ্ডে অভিযুক্ত কৃষ্ণার পরীক্ষা হয়েছিল, নার্কো অ্যানালিসিস টেস্ট হয়েছিল এই কৃষ্ণার আরুষি কাণ্ডে, যার বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ ছিল, তারও নার্কো অ্যানালিসিস টেস্ট হয়েছিল। কেন আরুষিকে মেরেছিল? 2002-এ গোধরা হিংসায় 5 জনের পরীক্ষা হয়েছিল। গুজরাটে যে ভয়ঙ্কর হিংসার ঘটনা ঘটে গোধরাতে, সেখানে 5 জনের নার্কো অ্যানালিসিস টেস্ট হয়েছিল। এর পাশাপাশি 2023-এর সংসদ হামলায় 2 জনের পরীক্ষা হয়, নার্কো অ্যানালিসিস টেস্ট হয় 2 জনের। প্রত্যেকের ক্ষেত্রে দাঁড়িয়ে মোটিভটা কি, সেই মোটিভটা জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। দীপাঞ্জন চক্রবর্তী, আপনি বলছিলেন, আমি একবার দর্শককে মাফ করবেন, আমাকে ভেঙে বোঝানোর জন্য কাদের নার্কো অ্যানালিসিস টেস্ট হয়েছে এবং নার্কো অ্যানালিসিস টেস্টে কি কি সুবিধা অসুবিধা রয়েছে। সন্দীপ ঘোষকেই নার্কো অ্যানালিসিস টেস্টের যদি পারমিশন পাওয়া যায়, সন্দীপ ঘোষ কি তার সাহেবদের নাম বলে দেবে? আর বলে দিলেও বিপদ কি বাড়বে? যদি সন্দীপ সম্মতি দেয়, তাহলে 100% ওর ভেতরে যা আছে, ও যতটুকু জানে, ওর যতটুকু জ্ঞান বুদ্ধিতে না, এটা গ্যারান্টেড। এখন এখানে আর একটা প্রভিশন রয়েছে, যদি সম্মতি না দেয়, তখন কিন্তু সিবিআই সন্দীপের এগেনস্টে হস্টাইল অ্যাকিউজ ডিক্লেয়ার করতে পারে। আর হস্টাইল অ্যাকিউজ ডিক্লেয়ার করলে, যেখানে বেনিফিট অফ ডাউট যেটা অপরাধীরা পেয়ে থাকে, যেটা আমাদের বিচারের ব্যবস্থায় বলা হয় ইউ আর ইনোসেন্ট আনলেস প্রুভেন গিলটি, সেই অ্যাডভান্টেজটা কিন্তু সন্দীপ হারাবে। এবং সেটা ওকে বলেও দেওয়া হবে যে তোমাকে বেনিফিট অফ ডাউট দেওয়া হবে না। যেখানে কোনো রকম 60-40 ইস্যু থাকবে, সেখানে কিন্তু 40% কনভিকশন, মানে কনভিন্স হলেও সিবিআই, তোমার কিন্তু সাজা হবে। সেটা জেনে তুমি নার্কো অ্যানালিসিস সম্মতি দেবে কি দেবে না। কারণ নার্কো অ্যানালিসিস থেকে বাঁচার কোনো উপায় নেই, সেখানে বৈজ্ঞানিকভাবে 100% তাকে সমস্ত কিছু বলতে হবে যতটুকু সে জানে। ঠিক। তো এখানে ডিসঅ্যাডভান্টেজ কিছু নেই, বাট ওকে সম্মতি দিতে হবে, না হলে সিবিআই কে পরবর্তী পদক্ষেপ ওকে হস্টাইল অ্যাকিউজ ডিক্লেয়ার করতে হবে। একদম। এবং ঠিক সেই জায়গা থেকে আমার সবচেয়ে বড় প্রশ্ন এই মুহূর্তে বাংলার মানুষের কাছে, এই প্রশ্ন, যে প্রশ্নের উত্তর আমরা প্রত্যেকে খুঁজছি, ময়ূকের প্রশ্ন এই মুহূর্তে। এবং এই ময়ূকের প্রশ্ন আমি আশফাকুল্লাহর কাছে যাব। সন্দীপ এবার সাহেবের নাম বলবে, অনেক সাহেবের নাম বেরিয়ে আসছে। এই অভিজিৎ মণ্ডল কোন এক সাহেবের নির্দেশে কাজগুলো করেছিল, এই সন্দীপ ঘোষের মাথাতেও নাকি সাহেবেরা রয়েছেন। আশফাকুল্লাহ, খুব সংক্ষেপে এই থ্রেড সিন্ডিকেট, এই সন্দীপ ঘোষের র্যাকেট, এই সমস্ত কিছু, আমার ধারণা, এবং তোমরাও বারবার বলেছো যে এটা একজনের কাজ হতে পারে না, এই সিন্ডিকেটের মাথায় অনেকে এবং সন্দীপ ঘোষের চারপাশে অনেকে ছিল। যদি একবার বলো, এবার কি মুখ খুলতে পারে যদি নার্কো অ্যানালিসিস টেস্ট হয়? নার্কো অ্যানালিসিস টেস্ট যদি হয়, দেখা যাক কি উনি মুখ খোলেন। কিন্তু আমাদের প্রথম থেকে যে ধারণা ছিল, দেখুন, প্রথম থেকেই আমরা মনে করি এই ঘটনা একজন মানুষের দ্বারা হওয়া সম্ভব নয়।
এই ঘটনা কারোর সাহস জোগানোর যদি না থাকতো, কেউ পিছনে যদি ওদেরকে সাহস না দিত, তাহলে এই ঘটনা ঘটার কোনো রকমের আশ্বাস ছিল না। আমরা প্রথম থেকে মনে করি এই ঘটনাটা একটা বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা একটা ইনস্টিটিউশনাল ক্রাইম, এটা প্ল্যান ক্রাইম। এবং এক্ষেত্রে শুধু সন্দীপ ঘোষ একজন প্রিন্সিপাল হতে পারে, আমাদের প্রথম থেকে এটা ধারণা ছিল যে আরও কেউ এর সঙ্গে জড়িত থাকতে পারে। এক এক করে আপনারা দেখেছেন যে তালড়া থানার ওসি পর্যন্ত এই কেসে গ্রেপ্তার হয়েছে। আমাদের বিশ্বাস যে যদি কোনো রকমের নার্কো টেস্ট হোক বা না হোক, সিবিআই আরও দ্রুত তদন্ত করুক এবং যারা যারা এর পিছনে আছে এক বা একাধিক সবাইকে ধরে আমাদের সামনে অন্তত প্রকাশ করে দিক, যে জায়গাটা থেকে আমরা অন্তত সাহস পাবো। আর যে সিন্ডিকেটের কথা বলছেন, সিন্ডিকেটের জায়গা থেকে এটা আজকের বলে নয়, লাস্ট 3-4-5 ইয়ার্স এটা চলছে, যে যারা যোগ্য মানুষ নয় তারা অনেক বড় বড় পদে আছে হেলথ সিস্টেমে। যেটা আমাদের প্রতিবাদের যে লিস্ট করা হয়েছিল, আমাদের যে দাবি ছিল, সেই দাবির 5 নম্বর দাবিতে আমরা কিন্তু এটা রেখেছি যে হেলথ সিন্ডিকেটে অনেকজন আপনারা নাম শুনেছেন, এই অভিক দে, বিরূপাক্ষ বিশ্বাস, এগুলো আমরাও এখনই নাম শুনছি, সবাই এটাতে অবগত ছিল তা নয়, কিন্তু দিনের পর দিন ওরা প্রকাশ্যে কিংবা অপ্রকাশ্যে যেভাবে হেলথ সিস্টেমকে মানে ছোট থেকে বড় সমস্ত ক্ষেত্রে নিজেরা মানে ওই জায়গায় ইনফ্লুয়েন্স করে হেলথ সিস্টেমটা একটা খারাপ করে দেওয়ার চেষ্টা করেছে, সেটা প্রমাণিত। আর একটা কথা আমি বলবো এক্ষেত্রে, যে আজকের কিন্তু এই আন্দোলনের চাপে মানুষ দেখছে যে একজন ছেলে, আমি আজকে ফেসবুকে পোস্ট দেখছিলাম, যার রেজিস্ট্রেশন আটকে দেওয়া হয়েছিল এই থ্রেড দিয়ে, আজকের সে কিন্তু দেখলো যে সন্দীপ ঘোষ এবং তার অ্যাসোসিয়েটরা যার রেজিস্ট্রেশন আটকে দিয়েছিল, সে কিন্তু আজকে দেখলো যে সন্দীপ ঘোষের আজকের রেজিস্ট্রেশন বাতিল হয়ে গেছে। কিন্তু সেই রেজিস্ট্রেশন নিয়েও আশফাকুল্লাহ অনেকগুলো প্রশ্ন সামনে আসছে এবং সেইটাই একবার আমি দেখানোর চেষ্টা করব। অনেকে বলছেন এই মুহূর্তে, চিকিৎসকদেরই একাংশ বলছেন, এই যে রেজিস্ট্রেশন যে বাতিল করার যে নাটক, রেজিস্ট্রেশন বাতিল করার নাটক নাকি আসলে এটা নাকি পুরোটা লোক দেখানো। কারণ কি, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সত্যি রেজিস্ট্রেশন বাতিল হয়েছে। এই রেজিস্ট্রেশনটা বাতিল যিনি করেছেন তার সই এবং নাম সহ এই চিঠি আপনাদেরকে আগেই আমরা দেখিয়েছি। খালি চোখে দেখে মনে হচ্ছে রেজিস্ট্রেশন বাতিল, কিন্তু সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিল আদপে কি বাতিল দেখে নি একবার। সন্দীপ ঘোষ এই মুহূর্তে ডাক্তার, এবং ডাক্তার হিসেবে সন্দীপ ঘোষ, এই যে বিজ্ঞপ্তিটা বেরিয়েছে সন্দীপ ঘোষের নামে, বিজ্ঞপ্তিতে সই রেজিস্ট্রার মানস চক্রবর্তী, সেই সইটি এই মুহূর্তে রয়েছে, রেজিস্ট্রার মানস চক্রবর্তীর সই রয়েছেন। কিন্তু কাহানি মে টুইস্ট, কেন বলছেন সন্দীপ ঘোষ কোনোদিন যদি বেরিয়ে চ্যালেঞ্জ করে হাইকোর্টে এই কেসটি, কিচ্ছু হবে না। অক্টোবর 2020-তে রেজিস্ট্রার পদে অবসর মানস চক্রবর্তীর, অদ্ভুত বিষয়। এরপরে 6 মাসের জন্য মেয়াদ বৃদ্ধি, তাকে এক্সটেনশন দেওয়া হয়, অর্থাৎ সমস্ত ক্ষেত্রে বোকা বানানোর একটা পরিকল্পনা চালু করে দিয়েছে। কতটা পাওয়ারফুল ভাবুন। এরপরে মেয়াদ শেষের পরেও রেজিস্ট্রার হিসেবে কাজ করেন এই মানস চক্রবর্তী, এবং সেটা তিনি স্বীকারও করেছেন। সরকারি নির্দেশনামা ছাড়াই পদে বহাল মানুষ, এই যিনি সই করেছেন তিনিই তো বেআইনিভাবে বসেছেন। সরকারি নির্দেশনামায় রেজিস্ট্রেশন বাতিলের আগে হয়নি কোনো বৈঠক, তাহলে কি করে একে যে রিমুভ করা হচ্ছে, এটা তো চ্যালেঞ্জ হতে পারে, এটা পুরোটা ফ্লড। এর পাশাপাশি 10ই আগস্টের পরে রেকর্ড নেই কোনো মিটিংয়ের রেকর্ড নেই। কিছু লোক সাসপেন্ড হয়েছেন, কিছু লোক রিজাইন করেছেন। এর পাশাপাশি শর্ত পূরণ হচ্ছে না কোরামের। আপনারা সবাই জানেন যে একটা কোরাম, একটা সংখ্যাগরিষ্ঠ মত, সেই সংখ্যাগরিষ্ঠ মত মনে করছে সন্দীপকে বের করতে হবে। নেই, মেডিকেল কাউন্সিলের সদস্য থাকার কথা 14। এক্ষেত্রে দাঁড়িয়ে বৈঠকে উপস্থিত থাকার নিয়ম 10 জনের, 10 জনের কোরামটাই হয়নি। বর্তমানে সদস্য সংখ্যা 9, একজন মারা গেছেন। 9 জনের সিদ্ধান্ত নেওয়াও অবৈধ। কেন? তার কারণ বেআইনি হবে এই রেজিস্ট্রেশন বাতিলের বিজ্ঞপ্তি। কারণ কিছু লোক এর মধ্যে থেকে সাসপেন্ডেড হয়েছেন, কিছু লোক নিজেরা স্বেচ্ছায় ইস্তফা দিয়েছেন। আমরা বলছি সন্দীপ ঘোষকে যে সাসপেন্ড করে দেওয়া হয়েছে বলে হাওয়ায় ভাসানো হলো না, সন্দীপ ঘোষ ন্যাচারাল প্রোগ্রেশনে সাসপেন্ডেড হতেন। এটা ঝন্টু বড়াইক আরো ভালো বলতে পারবেন, ঝন্টু বড়াইকের কাছে যাচ্ছি। দুটো জিনিস আবার বোকা বানানো হচ্ছে। এক হচ্ছে সন্দীপ ঘোষকে নাকি সরকার সাসপেন্ড করেছে। আরে আপনি যে কেউ সরকারি চাকরি করলে 48 ঘন্টা কাস্টাডিতে থাকলে নর্মাল প্রসেসে আমাদের সরকারি চাকরি সাসপেন্ডেড হবো। আর 2 হচ্ছে এই ভয়ঙ্কর বোকা বানানোর এই সাসপেনশন বা এই শোকজের পরে রিমুভালের এই রেজিস্ট্রেশন বাতিলের নোটিশ, এটা গোটাটা একটা ফ্রড বলে মনে করা হচ্ছে। ঝন্টু বড়াইক, আপনার এক্সপার্ট ওপিনিয়ন নেব। দেখো, সরকারি চাকরিটা করি, এই সাসপেন্ড মানে সাব ইনস্ট্যান্স, অর্থাৎ এটা কিন্তু সরকারি বেতনে
তাকে গ্যারেজ করে দেওয়া, রিহ্যাবিলিটেশন দেওয়া, এটা কিন্তু একদম শর্ত। 6 মাসের মধ্যে যদি ওটা রিনিউয়াল না করে সাসপেনশন অটোমেটিক্যালি ক্যান্সেল আউট হয়ে স্বমহিয়ায় তিনি ফিরে আসতে পারেন। তুমি বলছিলে এই 1914 সালে ব্রিটিশ সরকার ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল, তখন বেঙ্গল মেডিকেল কাউন্সিল ছিল, সেটা তৈরি করেছিল একটা স্বশাসিত বডি যার রেজিস্ট্রার কিন্তু সরকারি বেতন পায় তোমার আমার ট্যাক্সের টাকায়। এখানে যে মৌখিকভাবে মানুষবাবু বসে আছেন, আমি বলছি 2020 অক্টোবরের পরে 6 মাসের অফিসিয়াল একটা এক্সটেনশনের পরে বাকি সময়টায় টিল নাও উনি কিন্তু সিভিক রেজিস্টার, অর্থাৎ একজন সিভিক রেজিস্টার যদি কাউকে সাসপেন্ড করে বা কারো বাতিল করে কিছু, সেটা তোমার হাইকোর্ট সুপ্রিম কোর্ট যেতে হবে না, নেক্সট সুপ্রিম কোর্টে হিয়ারিংয়ে যখন এটা প্লেস করবে স্টেট গভর্নমেন্ট তার স্ট্যাটাস রিপোর্ট, সেখানেই সুপ্রিম কোর্ট সব এটাকে ক্যান্সেল করে দেবে। অর্থাৎ এখানেও সেই শিক্ষা দুর্নীতির মতন, সেই একাধিক দুর্নীতির মতন, যে শিক্ষা দুর্নীতির পরতে পরতে একজন অফিসারকেও মুখ্য সচিব একটা কেস ফাইল করার অনুমতি দেয়নি সিবিআইকে, হাইকোর্ট বারবার ডাকার পরেও মুখ্য সচিব যাননি। তাই তো মমতা ব্যানার্জি তার রিটায়ারমেন্টের পরে তাকে পরামর্শদাতা রেখেছেন বেআইনিভাবে, সেন্ট্রাল দাঁড়ি হয়নি। আমি তোমায় বলছি একটু আগে এই যে কথা হচ্ছিল না যে লোকে জানতে চাইছে যে নার্কোটিক, আমি রসায়নের ছাত্র, নার্কোটিক বিষয়ে একটা লাইন অ্যাড করে দিই। এই যে নার্কোটিক ব্যাপারটা না, এখানে এই 2020 সালের একটা 2010-এ সুপ্রিম কোর্টের একটা আইন আছে, সে আইনে কিন্তু স্পষ্টভাবে এটাকে বারণ করা হয়েছে, যেটা বললেন উনি, সেখানটা একটা ইনজেক্ট যেটা করা হয় সোডিয়াম মেটাফোরাক্স টাইপের একটা ওষুধ, সেটা কিন্তু অবচেতন করে দেয় মানুষকে এবং তার থেকে বেরোনোর সম্ভাবনা থাকে। কিন্তু আমি তোমাকে বলি যে সংবিধানের 20-3 নম্বর ধারায় আমি বলছি রাজি হবে না, সঞ্জীব রায়ও রাজি হয়নি। সেক্ষেত্রে আমরা জানি যে এই একাধিক ঘটনা, শহীদ দত্তকে এই পলিগ্রাম টেস্ট করতে বলেছিল, তিনি রাজি হননি, তাপসী মালিক হত্যাকাণ্ডে কিচ্ছু করা যায়নি। আমি বলছি এটা প্রতিবদ্ধকতা। আরেকটা লাস্ট কথা তোমাকে বলি যে দেখো মেডিকেল এডুকেশনটা কিন্তু কনকারেন্ট লিস্টে, আমি বারবার এই বিভিন্ন চ্যানেলে এটা বলছি, অর্থাৎ জয়েন্ট রেসপন্সিবিলিটি সেন্ট্রালের সাথে রাজ্যের আছে। তাহলে সেন্ট্রাল গভর্নমেন্ট কেন আরজিকর ইস্যুতে এখনো পর্যন্ত কোনো একটা নর্মাল অর্ডিন্যান্স জারি করলো না? এটা আমার একটা বড় প্রশ্ন রইল। কনকারেন্ট লিস্টে ধরো আমি অধ্যাপক, আমি ইউজিসির পে ব্যান্ডটা এনজয় করি, সেই ইউজিসির পে ব্যান্ডে যখন কিছু শর্ত ইউজিসির না মানা হয়, তখন রাজ্যের এই পার্টটা, বিশেষ করে তোমার চ্যানেলে বসে আমরা দেখেছি ভিসি রিক্রুটমেন্টে 67 সুপ্রিম কোর্টে রাজ্যের দাবিগুলো খারিজ হয়ে গেছিল অল ইন্ডিয়া একটা এস্টাবলিশমেন্ট অ্যাক্টে। ফলে কেন এখনো সেন্ট্রাল গভর্নমেন্ট কনকার লিস্টে থাকার পরে এবং বিএনএস এর 147 এবং 148 ধারার মধ্যে থাকা সত্ত্বেও অর্ডিন্যান্স জারি করছে না? আমার এটা কিন্তু একটা প্রশ্ন তোমার মাধ্যমে রইল। একদম একদম, এবং এটা নিয়ে বিতর্কের প্রয়োজন রয়েছে। এবং তার পাশাপাশি আমাকে পিসিআর বলল যে যেহেতু নার্কো অ্যানালিসিস নিয়ে এত কথা হচ্ছে, এত বিতর্ক হচ্ছে, সন্দীপ ঘোষের আদৌ নার্কো অ্যানালিসিস হবে কিনা এবং ফায়দা হবে কিনা। যে কেসটা গোটা ভারত দেখেছিল নার্কো অ্যানালিসিস টেস্টে কতটা সুবিধা হয়েছিল, সেই কেসটার ছবি এই মুহূর্তে আজমল কাসাব 26/11 সেই কুখ্যাত জঙ্গি আজমল কাসাবের নার্কো অ্যানালিসিস টেস্ট হয়েছিল। এবং আজমল কাসাব সেই সময় অবচেতন মনে গোটা ঘটনাটা বলেছিল যে কিভাবে তাকে পাকিস্তানে একেবারে গরিব পরিবার থেকে তাকে টাকা সরবরাহ করা হয়, অস্ত্র সরবরাহ করা হয়, নৌকো করে কিভাবে আজমল কাসাব এবং বাকিরা আসে, জাহাজ থেকে নৌকোয় ওঠা, ভেলা নৌকো করে আসা, এই সমস্ত কিছু। এটা হচ্ছে এই ছবি সাধারণত আমরা দেখাতে পারি না, কিন্তু এই ছবিটা আজমল কাসাবের এই নার্কো অ্যানালিসিস টেস্টের এই ছবিটা ভাইরাল হয়েছিল এবং তার পাশাপাশি বিভিন্ন সংবাদ মাধ্যম সেই সময় দেখিয়েছিল। দেখুন এই মুহূর্তে আজমল কাসাবের এই জায়গাতে একটি ইনজেকশন করা হয়েছিল, ইনজেক্ট করা হয়েছিল। এর পাশাপাশি বিভিন্ন জায়গাতে চ্যানেল করা এবং মাইক করা থাকে এবং মাইক আপে আজমল কাসাব যে কথাগুলো বলছিল, এই কাসাবের এই যে স্টেটমেন্টটা, এই স্টেটমেন্টটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই স্টেটমেন্টটা অবচেতন মনে কাসাব সত্যি কথাগুলো বলে দিয়েছিল। কিছু কিছু প্রশ্ন থাকে, যেরকম কাসাব তোমার বাড়িতে কে কে আছে, ঠিক সেরকমভাবে সন্দীপ ঘোষ তোমার বাড়িতে কে আছে না আছে, সন্দীপ ঘোষ তুমি কোথায় চাকরি করতে, সে রাতে কি হয়েছিল সন্দীপ ঘোষ 9 তারিখ সকালবেলা তুমি সেমিনার রুমে কেন গেছিলে, কিছু প্রশ্ন লিডিং কোয়েশ্চেন বলা হয়। অর্থাৎ তুমি যে সেমিনার রুমে গেছিলে, সেই সেমিনার রুমে যাওয়ার পরে আমি একবার একটু শোনানোর চেষ্টা করব এই কাসাব ঠিক কি বলেছিল সেই সময়। और कोई मुश्किल नहीं है, और हमको भी पैसा मिलेगा, हमारी गरीबी दूर हो जाएगी, तो शादी भी हो जाएगा तेरे भाई बहनों की। देख बेटा, जैसे ये खाते हैं ना, आराम से रहते हैं, तू भी रहेगा। उसने ऐसा ही किया।
আপনারা দেখলেন যে এভাবে নার্কো টেস্ট হয়। নার্কো টেস্ট আজমাল কাসাব থেকে শুরু করে তেলকি থেকে শুরু করে একাধিক লোকের হয়েছে। আমি একবার যদি দেখানোর চেষ্টা করি আমার প্লাজমাতে, আরেকবার যদি দেখানোর চেষ্টা করি কার কার এই আফজাল কাসাবের মতন, আজমাল কাসাবের মতন আর কার কার নার্কো অ্যানালিসিস টেস্ট এই ভারতবর্ষে হয়েছে, একবার যদি আমি দেখানোর চেষ্টা করি সেই ছবিটা, কার কার নার্কো অ্যানালিসিস টেস্ট হয়েছে। নার্কো অ্যানালিসিস টেস্ট কাজে দিয়েছে, কাজে দেয়নি, অনেকগুলো প্রশ্নচিহ্ন রয়েছে, কিন্তু হয়েছে। আব্দুল করিম তেলগির হয়েছে নার্কো অ্যানালিসিস টেস্ট। আজমাল কাসাবের যে ছবি আপনারা দেখলেন, আজমাল কাসাবের নার্কো অ্যানালিসিস টেস্ট হয়েছিল। আবু সালেমের, দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ একেবারে রাইট হ্যান্ড আবু সালেমের নার্কো অ্যানালিসিস টেস্ট হয়েছে। নিঠারি হত্যাকাণ্ডের যে দুজন মূল অভিযুক্ত মনিন্দর সিং পান্ডের এখন বেলে রয়েছে, এবং তার পাশাপাশি সুরিন্দর কোহলি, দুজনের নার্কো অ্যানালিসিস টেস্টের সম্ভাবনার কথা চিন্তা ভাবনা করা হয়েছিল। আরুষি কাণ্ডে মূল অভিযুক্ত কৃষ্ণের নার্কো অ্যানালিসিস টেস্ট হয়েছিল। 2002 সালে গোধরা হিংসায় 5 জনের যে পরীক্ষা, সেই পরীক্ষা হয়েছিল। 2023 সালে সংসদ হামলায় 2 জনের পরীক্ষা হয়েছিল। আমি দীপাঞ্জন চক্রবর্তী এবং বাকিদের কাছে যাব। দীপাঞ্জন চক্রবর্তী, এক্ষেত্রে দাঁড়িয়ে আবারও বলছি, পলিগ্রাফ টেস্ট, নার্কো অ্যানালিসিস টেস্ট সব কিছু হলো, কিন্তু আলটিমেটলি এই যে পরিধিটা একজন সঞ্জয়, তার বাইরে যে পরিধিটা, সেই পরিধিটা এস্টাবলিশ করাটা এই মুহূর্তে সিবিআই এর জন্য কতটা পরিশ্রমের কাজ, এবং সিবিআই করছে কি এই মুহূর্তে? দেখো, প্রথমত তুমি যে একটা কথা বারবার বলছো না, যে সাহেবকে আমি ওই স্বর্গীয় শ্রদ্ধেয় বিমল মিত্রকে অনুসরণ করেই বলি, এখানে শুধু সাহেব নয়, এখানে সাহিব, বিবি এবং গোলাম অভিজিৎ মন্ডল ধরা পড়েছে, এবং বেশ কিছু সন্দীপও কিন্তু গোলাম। বিবিকে এখনো ছোঁয়া যায়নি, বিবি বলো, রানী বলো, যাই। আর সাহেবকে সরিয়ে দেওয়া হলো, তার বদলে অন্য সাহেব এসে যাবে। যেটা আমরা বারবার বলেছি যে এই শাসক দল এরা ব্যাচ ওয়াইজ আসে। ডক্টর নাইয়াকেও বলবো যে আপনারা ওই 2-4 জনকে সরিয়ে দেবেন, এইরকম শ্যামা পোকা বা এরকম সন্দীপ, অভিক, বিরূপাক্ষ নেক্সট ব্যাচে খেতে আসবে। বেসিকটা হচ্ছে লুট। নাও সিবিআই এর কথা তুমি যেখানে বলছো, যে একটা প্রাতিষ্ঠানিক ভয়ঙ্কর ষড়যন্ত্র, প্রমাণ লোপাটের প্রাতিষ্ঠানিক ষড়যন্ত্র, এটা তো সহজ নয়। যতটুকু আমি জানি যে সিবিআই এখন অব্দি 350-400 কাছাকাছি লোককে জিজ্ঞাসাবাদ করেছে, তার মধ্যে অন্তত 50% লোককে মাল্টিপল টাইম জিজ্ঞাসাবাদ করছে। তো এই 700-800 বার ইন্টারোগেশন হয়, সেগুলোকে ক্রস এক্সামিনেশন করা, এগুলো তো প্রচুর সময় লাগে। অনেকে বলছে যে আজকে আমি দেখলাম যে জুনিয়র ডাক্তাররা এবং সাধারণ মানুষ। দীপাঞ্জন, আমি একটু থামাচ্ছি আপনাকে, একদম দীপাঞ্জন, আমি একটু থামাচ্ছি আপনাকে। এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ, সেই ব্রেকিং নিউজটা আমাকে নিতে হবে, কারণ এই ছবিটি ভাইরাল হয়েছে এবং সেই ছবিটি নিয়ে আশফাকুল্লাহও বলতে পারে। এই ছবিটি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে ঘুরছে, এবং এই ছবিটি অভয়া হত্যার সকালে সেমিনার রুমে সন্দীপ আশিস যে ছিল, বারবার যে দাবি উঠছিল, সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। সেই ছবি সন্দীপ ঘোষ এবং আশিস পান্ডে পিজিটি সেমিনার রুমে সেদিন ছিল। তার মানে আশিস পান্ডে যে বারবারই সিবিআই এর স্ক্যানারে রয়েছে, নতুন ছবিতে স্পষ্ট আশিস পান্ডের উপস্থিতি। সন্দীপ ঘোষের পাশেই আশিস পান্ডে ছিল সেমিনার রুমে একেবারে সকাল থেকে। এই সন্দীপ ঘোষ এবং আশিস পান্ডে অন্যদের কি বোঝাচ্ছিল আমি জানি না, কিন্তু এই টিএমসিপি নেতা পিজিটি সে ওখানে কি করছিল? এই আশিস পান্ডে কে? আশিস পান্ডে যে সিবিআই এর নজরে রয়েছে। পিজিটি, আবারও বলছি, একাধিক পিজিটি কিন্তু স্ক্যানারে থাকতে পারে। এই আশিস পান্ডে কে? আরজিকর মেডিকেল কলেজের হাউস স্টাফ এই আশিস পান্ডে এই মুহূর্তে সিবিআই এর স্ক্যানারে রয়েছে। এরপরে আশিস পান্ডে এই মুহূর্তে আশিস পান্ডে, তার প্রোফাইলটা কি একবার দেখে নেব। তৃণমূল ছাত্র পরিষদের নেতা এই আশিস পান্ডে, সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ বলে পরিচিত। 9ই আগস্ট সেমিনার রুমে ছিলেন এই আশিস, তার এভিডেন্স এই চোখের সামনে। সন্দীপের মদতে আশিসের হুমকি রাত চলতো, এই থ্রেট সিন্ডিকেটটা চলতো। অভয়া কাণ্ডে সিবিআই এর নজরে আশিস বিশেষ কিছু কারণে, যেটা ইনভেস্টিগেশনের স্বার্থে সিবিআই বলতে চায় না, আমরাও দেখাতে চাই না। 9 তারিখ সল্টলেকের হোটেলে আশিসের উপস্থিতি তার টাওয়ার লোকেশন থেকেও জানা যায়। বান্ধবীকে নিয়ে হোটেলে যান আশিস। একাধিক অসঙ্গতি রয়েছে, তার মধ্যে থেকে এই আশিস পান্ডে কেন গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে? শালকিয়ার ফ্ল্যাট ছেড়ে সল্টলেকের হোটেলে কেন তড়িঘড়ি থাকলো আশিস? আশফাকুল্লাহ এই মুহূর্তে রয়েছে। আশফাকুল্লাহ, তোমার কাছে কোনো লিড, কোনো তথ্য রয়েছে? আশিস পান্ডে কেন এত গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে এক্ষেত্রে?
দেখুন, এই কোশ্চেনটা তো আমরা আন্দোলনের প্রথম দিন থেকে করে আসছি, শুধু আশিস পান্ডে নয়, আরও যত রকমের পান্ডে সান্ডে যারাই আছে তারা এত গুরুত্বপূর্ণ কেন হয়ে উঠলো। একজন হাউস স্টাফ, আমাদের কোনো কলেজে একজন হাউস স্টাফ এত গুরুত্ব পাওয়ার কোনো জায়গা থেকে আসে না। তার উপরে পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনিরা থাকে, তার উপরে আরএমওরা থাকে, এসআররা থাকে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থাকে, অ্যাসোসিয়েট প্রফেসর থাকে, এইচওডি থাকে এবং প্রিন্সিপাল থাকে অনেক ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আমাদের তো সেম কোশ্চেনটা, যে যারা যে জায়গা থেকে আছে সেই জায়গার মতো পরিস্থিতি থাকলে আমার মনে হয় বেশি ভালো হতো। এটা বলার আগে আমি একটু 1 মিনিট বলে নিই। আগের স্যার যেটা বলছিলেন দীপাঞ্জনবাবু, যে 700 জনকে কোশ্চেন করে নিয়েছে। আমাদের কোশ্চেন হচ্ছে 700 কেন, 7000 জনকে কোশ্চেন করুক না, কিন্তু সিবিআই একটা তো কনক্লুশনে তাদেরকে যত তাড়াতাড়ি তারা আসতে পারবে তত তাড়াতাড়ি আন্দোলনকারী বাচ্চা থেকে বুড়ো, আপনারা ভালো করে দেখেছেন যে রাস্তায় আজকের ছোট ছোট বাচ্চা থেকে বয়স্ক মানুষরাও রাস্তায় নেমেছে একই কিন্তু কোশ্চেনে। সিবিআই 700 করলো কি 7000 করলো ওটা কোশ্চেন নয়, সিবিআই কত তাড়াতাড়ি কনক্লুশনে আসতে পারলো এই জন্য কিন্তু সিবিআইকে আমরা আজকের কোশ্চেন করেছি এবং আজকের আমরা সিজিওতে গিয়ে ওই কোশ্চেন করেছি। আর কতদিন সময় চাই, জবাব দাও সিবিআই, কারণ সময়টা একটা ব্যাটার। আপনি কতজনকে কোশ্চেন করছেন সেটা আপনার ব্যাপার, একটু জলদি করুন। যাই করুন, ঝন্টু বড়াই শেষ 30 সেকেন্ড। প্রথমে সংশোধন করে নিই, সোডিয়াম পেন্টাথল নতুন ফর্মুলায় নারকোতে কেমিক্যাল হিসেবে ব্যবহার করা ভয়ানক। আমি বলছি যে তুমি শুরুতে বলছিলে না তোমাদের আন্দোলন কি শেষ, আমি বলছি ময়ূখ হবে না, কারণ বেসিক যে জায়গাটা ওরা চেয়েছে স্ট্রাকচারাল রিফর্ম, যেটা আমরা বিশ্ববিদ্যালয় কলেজে চেয়েছিলাম পাইনি, লিঙ্গ কমিশনের সুপারিশ মেনে ছাত্র নির্বাচন করে দ্রুত সবাইকে আনতে দেওয়া প্ল্যাটফর্মে, সরকার করবে না। আরেকটা কথা বলছি লাস্ট, যে ভারত সরকারের 2022-23-এর যে হেলথ ডেনামিক্সের রিপোর্ট, তাতে ময়ূখ বলা হচ্ছে এ রাজ্যে 12,506টি গ্রামীণ স্বাস্থ্য উপকেন্দ্রে মাত্র 650টিতে মহিলাদের থাকার ব্যবস্থা আছে, মহিলা স্বাস্থ্যকর্মীদের, অর্থাৎ 0.0051%। এই পরিকাঠামো তৈরি হবে না এবং ওরা কাজে জয়েন করার পরে হামলা এদের উপরে আবার শুরু হবে অ্যাজ হোল, ফলে ওরা আবার আসবে রাজপথে। মিলিয়ে নাও, পুনর্মূষিক ভব বলে একটা শব্দ আছে, সেই পুনর্মূষিক ভব বোধহয় হতে চলেছে। যদি হয় এ দাবানল থামানো যাবে না, কিন্তু যদি না হয় তাহলে বুঝতে হবে যে এই সরকার সংস্কারের দায়িত্বটা বাংলার মানুষই নিয়েছে। এই আশঙ্কাগুলো নিয়ে আজ জবাব চাই বাংলা শেষ করলাম, কিন্তু আবারও বলছি আরজি করের এখনো বিচার আমরা পাইনি। অভয়ার ঠিক কি হয়েছিল, কেন মারা হয়েছিল, কেন এত নৃশংসতা হয়েছিল, তার উত্তর পাইনি। এবং যতদিন না পাবো ততদিন তো যাই করুন, যতই ঘোরানোর চেষ্টা করুন, ফোকাল পয়েন্ট, এপিসেন্টার একটাই, চোখে চোখ রেখে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করে যাওয়া, অভয়া বিচার পাবে, কিন্তু কিভাবে সেটার পথ সুনিশ্চিত করা। ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছে আমি ময়ূখ, সঙ্গে।